মা, ও মা, এই তো এখানে আপনি। বলছি চা করেছেন না আমি চা করব? ও মা, রাজনন্দিনী আমার ঘুম থেকে উঠে পড়েছে। বেলা করে ঘুম থেকে উঠে আবার জিজ্ঞাসা করছো যে চা করতে হবে কিনা? কেন মা, তোমার বাপের বাড়ির লোক কি 10-20টা ঝি চাকর পাঠিয়ে দিয়েছে এই বাড়িতে সমস্ত কাজ করে দেওয়ার জন্য? মনে হয় পাঠিয়ে দিয়েছে, আমরাই ঠিকঠাক চোখে দেখতে পাচ্ছি না। ওই জন্যই তো তুমি বেলা দুপুর অব্দি পড়ে পড়ে ঘুমোলে, আর উঠেই জিজ্ঞাসা করছো যে চা হয়ে গেছে কিনা। এইরকম ভাবে ঠুকে ঠুকে কথা শোনাচ্ছেন কেন? সত্যি যেটা হয়েছে সেটা বলুন না। আমি তো আপনাকে একটা সোজা সরল প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আপনি আমায় ঠুকে ঠুকে উত্তর দিচ্ছেন। সেই শাশুড়ি মায়েরা তো সব সময় খারাপ হয়। কোনোদিন দেখেছো কোনো বৌমা শাশুড়ি মায়ের সুনাম করেছে? তুমি বা কেন করবে? আমি একটু ভালোভাবে কথা বললেও তোমার খারাপই লেগেছে। আমি তো খুব সত্যি কথা বললাম, তাই না? আমি সত্যি কথা বললাম বলেই তোমার গায়ে টুকুস করে ফোসকা পড়ে গেল। যত সব যন্ত্রণা, বিরক্তিকর কথাবার্তা বলবে আর কিছু বলতে গেলেই অমনি ফস করে উঠবে। চা হয়নি গো, চাটা তোমাকেই করতে হবে। পড়তে যদি আমার শাশুড়ি মায়ের পাল্লায় তাহলে সব কিছু বেরিয়ে যেত। এই বেলা দুপুর পর্যন্ত পড়ে পড়ে ঘুমোনো না, আর হতো না তোমার। আমাদের সময় ওই 51 জনের পরিবার ছিল। সেই পরিবারে ঘুম থেকে সবার আগে উঠতে হতো আমাদের বৌমাদের, গিয়ে সবার মুখে মুখে সময় সময় চা জোগানো, তারপরে স্নান করে পুজো দিয়ে রান্না করা, সবার ইচ্ছা মতো রান্না করে তাদের পাতে পাতে সাজিয়ে দেওয়া। এছাড়াও গোয়াল ঘর পরিষ্কার করা, বাসন মাজা, উঠোন ঝাঁট দেওয়া, কত কাজ। এতক্ষণে হয়তো আমাদের সবকিছু হয়েই যেত। আর আমার সংসারে দেখো কি চলছে। ব্যাস, শুরু হয়ে গেল ওনার ঢপের কীর্তন। এখন ওনার সময় কি কি হতো সেইগুলো বলে আমার কান পচিয়ে দেবে। আচ্ছা, এই বুলি তো উনি রোজ আওড়ান, আমি তো ওনার শাশুড়ি মায়ের সময় কি কি হতো এসব শুনে শুনে একেবারে মুখস্থ করে ফেলেছি। উনি কি একটুও ক্লান্ত হন না? বিরক্তিকর লাগে এইসব শুনতে সব সকাল বেলা। কি রে, বউয়ের সঙ্গে কি কথা বলছিস? আর বৌমা, তুমি বা ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা শুনছো? যাও গিয়ে চা বসাও। এই তোমার শাশুড়ি মা কিচ্ছু করে রাখেনি, সব তোমার উপরে ছেড়ে দিয়েছে। সকাল সকাল কি বললো জানো তোমার শাশুড়ি? বললো আমি শাশুড়ি, আমি কেন এই সংসারের কাজ করব? ছেলের বিয়ে দিয়ে বৌমা নিয়ে এসেছি, এখন তো আমি পায়ের ওপর পা তুলে দিন কাটাবো। তুমি ওর ভরসা করো না তো মা, যাও গিয়ে তোমার সংসারের কাজ ছেড়ে ফেলো, না হলে তোমার আরো দেরি হয়ে যাবে। আচ্ছা দিদি, তুমি আমার আপনজন নাকি বৌমার? তুমি তো আমার দিদি, কোথায় আমার হয়ে কথা বলবে তা নয়, সব সময় শুধু বৌমার গুণগান গেয়ে যাও। ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলি আমি। তোর দিদি বলেই তো আর তোর অন্যায়গুলোকে আমি প্রশ্রয় দিতে পারবো না। যাই, চাটা তো সব খাওয়া হলো, এবার দেখি মহারানী ভিক্টোরিয়া কি রান্নার জোগাড় করছে। আজকে তো একবার জিজ্ঞাসা করতে এলো না যে কি রান্না করবে। যাই, জেনে আসি বরং। তা কি গো, কি করছো তুমি রান্নাঘরে বসে বসে? ভগবান তো আপনাকে দুটো চোখ দিয়েছে মা দেখার জন্য, তা সেইটা দেখে একটু বলুন তো আমি কি করছি। যদি না বুঝতে পারেন তাহলে বুঝবো অমন চোখের কোনো কাজ নেই। আমলো যা, সে তো আমি দেখতেই পাচ্ছি যে তুমি সবজি করছো। আমার চোখে কি নেবা হয়েছে যে কিছু দেখতে পাচ্ছি না? তা সবজি তো কুটছো বুঝতে পেরেছি, কিন্তু কি কুটছো সেটাই বুঝতে পারছি না। আজ তো একবারও জিজ্ঞাসা করলে না যে কি কি রান্না করতে হবে। একা একাই ক্ষমতাগিরি করে নিজের মতো রান্না করবে ভেবেছো নাকি? মোটেও আমি ওইসব ক্ষমতা জাহির করতে আসিনি মা। গতকাল রাত্রিরেই খেতে বসে মাসি বলেছিলেন যে ছোলা দিয়ে মোচার ঘন্ট খাবে আর কুচো চিংড়ির বড়া ডাল, ব্যাস
সেই জন্য আমি ওটাই রান্না করতে বসে পড়েছি। উনি অতিথি মানুষ, ওনার কথাই তো শুনতে হবে আমায় এই কটা দিন, তাই আপনাকে জিজ্ঞাসা করে আর কষ্ট করিনি। মাসি বলেছে ঠিক আছে, কিন্তু তাও একবার আমার কাছে তোমার জেনে নেওয়া কর্তব্য ছিল। যতই হোক আমি তোমার শাশুড়ি মা হই বলে কথা। শোনো, যেটা বলছি, এই কটা রান্নায় কাজ সারলে হবে না। তুমি তো বললে এখন বাড়িতে অতিথি এসছে, তা ভালো মন্দ তো রান্না করতে হবে। কুচো চিংড়ির বড়া, ছোলা দিয়ে মোচার ঘন্ট, পাতলা করে মুসুর ডাল, আর হ্যাঁ, ওর মধ্যে একটু লাউ কেটে দিও, হ্যাঁ, বেশ স্বাদ লাগে। নোটে শাক ভাজা, চাটনি, আর শেষ পাতে পাঁপড় ভাজা। ব্যাস, জমে যাবে পুরো খাবারটা। আমি বাড়ির জন্য রান্না করছি নাকি বিয়ে বাড়ির জন্য রান্না করছি যে একটার পর একটা মেনু আপনি বলেই যাচ্ছেন, থামার আর শেষ নেই? না মা, আমায় ক্ষমা করবেন, আমি একা হাতে সব কাজ করি, এত কিছু রান্না আমি করতে পারবো না। দেখলে মেয়ের কথা, দেখলে এখনকার মেয়ের একেবারে মুখে মুখে কথা লেগেই রয়েছে। পড়তে যদি আমার শাশুড়ি মায়ের পাল্লায়, তাহলেই বুঝতে। এক দুজনের পরিবার তো ছিল না সেই সময়। কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, নিজের শ্বশুর, মামা শ্বশুর, সবাইকে নিয়ে আমায় চলতে হলো। বাপরে বাপ, তার উপরে তো ননদ 7-8টা রয়েছেই। লোকে বলে ননদ হলো কুলের কাঁটা। আমারও ঠিক সেই রকম ছিল। ওই 51 জনের পরিবারে প্রত্যেকের আলাদা আলাদা মুখের রান্না করতে হতো এই বৌমাকে, অর্থাৎ আমাকে। তখন কি আমি একেবারেও মুখে মুখে বলেছি যে এটা পারবো না, ওটা পারবো না? আবার শুরু হলো ওনার ওই গালগপ্প মারা ঢপবাজির গল্প। আর ভালো লাগে না, মনে হয় মুখে একেবারে কি দেব ছাই ঘষে দিই মুখে। কি গো, মনে মনে কি বিড়বিড় করছো তখন থেকে? কিছুই বিড়বিড় করিনি, আপনি আর আপনার শাশুড়ি মায়ের আনটোল্ড স্টোরি শুনছিলাম। কি বললে তুমি? কি 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 তো কি বললে গো? ওইটা আপনার বোঝার কম্য নয় মা। যাকে, আপনার নিশ্চয়ই আমাকে আপনার শাশুড়ি মায়ের গল্প কথা শোনানো হয়ে গেছে, এবার আপনি আসতে পারেন। শোনো, যা যা বললাম তাই তাই করবে, কিন্তু একটা পদও যেন কম না হয়। আমি যদি 51 জনের জন্য রান্না করতে পারি, তুমি সামান্য 5 জনের রান্না করতে পারবে না? না মা, আমি পারবো না। আপনি যদি সেই বয়সে 51 জনের রান্না করতে পারেন, তাহলে আপনি এই বয়সে এই 5 জনের রান্না করতে পারেন। আমি অত রান্না করতে পারবো না। আপনাকে যদি অত রান্না করতেই হয়, তাহলে নিজেকেই করে নিতে হবে। দেখেছো, কিছুতেই তুমি শোধরাবে না, খালি মুখে মুখে চোপা করে যাবে। ঠিক আছে, যা পারবে তাই করো। কি আর বলি, এখনকার মেয়েদের কি আর কিছু বলার জো আছে? এই যে বৌমা, সামনে তো জন্মাষ্টমী, তা তোমার বাপের বাড়ির লোকজনকে নিমন্ত্রণ করেছো তো? মা তো প্রত্যেক বছরই আসে, হয়তো এবছরেও আসবে, জানি না, বলেছি তো আসতে, দেখি কি করে। প্রত্যেক বছর তো ওই কয়েকটা মিষ্টি নিয়েই ফ্যা করতে করতে চলে আসে। এবছর কিন্তু তোমার বাড়িতে তোমার মাসি শাশুড়ি রয়েছেন, উনি দেখবেন যে বৌমার শ্বশুর বাড়ি থেকে কে কি আসলো। মাকে বলো একটু উপহার কিছু নিয়ে আসতে। যা ভিখিরি বাড়ির মেয়েকে আমরা ঘরে তুলেছি, বাবা গো, হাত থেকে যেন তোমাদের পরিবারের জল বেরোতেই বড় কষ্ট। আপনি এইভাবে আমার পরিবারকে অপমান করছেন কেন মা? অপমান কোথায় করলাম? তোমায় যখন বিয়ে দিয়ে এই বাড়িতে পাঠিয়েছিল, তখন তো শুধু খাট আলমারি দিয়েই পাঠিয়েছিল, আর নমস্কারী বাবদ কয়েকটা শাড়ি। শাড়িগুলো ছিঁড়ি দেখেছ? ওগুলো কি কোনো শাড়ি হয়েছে নাকি? বাড়িতে নেতা দেওয়ারও যোগ্য নয় ওইগুলো। আমার মা বাবার যেমন স্বার্থ তেমনই তো দিয়েছেন, আর কত দামি শাড়ি দেবেন? আর নেতা দেওয়ারই যদি যোগ্য না হয় মা, আমি তো দেখি কোনো অনুষ্ঠান পড়লেই আপনি আমার বাবা মায়ের দেওয়া শাড়িটাই পরে যান। তাহলে আপনি এতদিন ধরে শুধু আমাকে অপমান করেছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু এবার তো আপনি সমস্ত সীমা অতিক্রম করে গেছেন। আপনি আমার বাপের বাড়ি নিয়ে খোঁটা দিলেন। মানছি আপনাদের সামর্থ্য আমাদের থেকে অনেক বেশি,
কিন্তু আমার বাবা মাও যথাসাধ্য চেষ্টা করেছে। একটা মেয়ের বিয়ে দিতে গেলে তার বাবা মাকে নিঃস্ব হতে হয়। সেটা আপনি বুঝবেন না, কারণ আপনার ঘরে তো কোনো মেয়েই নেই। এইসব ডায়লগ বাজি তুমি অন্য কোথাও দিও। এমন ভাব করছো যেন আমার বাবা মা আমায় বিয়ে দেয়নি। আমার বাবা মা আমার শ্বশুর বাড়ির প্রতি কোনো কর্তব্যই পালন করেনি। সেই সময় যদি তুমি থাকতে, দেখতে মেয়ের বিয়ে দেওয়া কাকে বলে। কত ধুমধাম করে অনুষ্ঠান করেছিল, প্রায় 2000 লোককে খাইয়েছিল। তার উপরে রকমারি আসবাবপত্র, দামি দামি নমস্কারী শাড়ি, কোনো কিছুরই তো ত্রুটি ছিল না। বাবা রে বাবা, আমার বাবা একেবারে পাগল ছিলেন তার মেয়েকে নিয়ে। সব সময় বলতেন, মেয়ে শ্বশুর বাড়ি বলে কথা, একটু ভালো ভালো জিনিস না দিলে মান সম্মান থাকবে কি করে। এই ব্যাপারে আমার বাবা অনেক ভালো। ওই জন্যই তো বলছি, কি যে ভিখিরি বাড়ির মেয়েকে আমি ঘরে তুলেছি। আপনার বাবার অর্থের দিক থেকে সামর্থ্য ছিল, আর আমার বাবার মনের দিক থেকে সামর্থ্য ছিল। উপহার তো উপহারই হয় মা, সেটাকে কখনো দাম দিয়ে বিচার করতে নেই। দাম দিয়ে বিচার করে আপনি আপনার নিজ মানসিকতার প্রমাণটাই দিলেন। আমার বাবা মা আমাকে হয়তো দামি দামি জিনিস দিয়ে মানুষ করতে পারেননি ঠিকই, কিন্তু এইটুকু শিক্ষা দিয়েছে যে কেউ যদি হাতে করে কোনো উপহার দেয় তাহলে সেটাকে সাদরে গ্রহণ করতে হয়। এইভাবে দাম নিয়ে খোঁটা দিতে নেই। ঠিক বলেছ বৌমা, তুমি একেবারে সঠিক কথা কয়েছ। আর তোমাকে তোমার শাশুড়ি কি সব যেন বলছিল, যে তার বাবা তাকে অনেক কিছু উপহার দিয়েছে, বস্তা বস্তা। তাহলে আমার কাছে কথা শোনো, তার বাবা আর আমার বাবা তো একই। আমি জানি আমার বাবার সামর্থ্য কতটা ছিল। আমার জামাইবাবু খুব ভালো মানুষ ছিলেন, সেই জন্যই আমার দিদিকে এক কাপড়ে ঘরে তুলেছিলেন। না হলে অনুষ্ঠান করে বিয়ে দেবে এই রকম সামর্থ্য আমার বাবা মায়ের ছিল না। এতে অবশ্য আমি আমার বাবা মায়ের দোষ দিচ্ছি না বা ছোট করছি না। তোমার শাশুড়ি মা তোমার বাপের বাড়িকে নিয়ে এত কথা শোনালে তো, সেই জন্যই সত্যি কথাগুলো বলছি। তোমার শাশুড়ি বরাবরই 1 নম্বরের ঢপবাজ, যা হয় তার থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। তুমি এতদিন বুঝতে পারোনি যে তোমার শাশুড়ি তোমার সঙ্গে সব ঢপবাজি করছে? তাই নাকি মা? এতদিন তো আমি ভালোই বুঝতে পারছিলাম যখন আপনি আপনার কাজ নিয়ে আমায় খোঁটা দিচ্ছিলেন, কিন্তু এখন তো দেখছি আপনার বাপের বাড়ির অবস্থা আমার থেকেও খারাপ, যেগুলো নিয়ে আপনি আমায় এতক্ষণ ধরে কথা শোনালেন। সত্যি মা, আপনার ঢপবাজির কিন্তু কোনো তুলনা হয় না। এমন করে বলেন সবকিছু সত্যি মনে হয়। তোকে কি এখন এখানে আসতেই হলো দিদি? আমার সংসারে তুই কথা বলছিস কেন রে এত? ও বাবা, এতদিন তো খুব ভালো ছিলাম রে আমি। যেমনি তোর ঢপবাজির কথা হাতে হাড়ি ভেঙে বলে দিলাম, অমনি আমি খারাপ হয়ে গেলাম। হায় রে কপাল, এ দুনিয়া আমার সঙ্গে কি অনাচার করছে। লোকের নামে একটু মিষ্টি মিষ্টি কথা বললেই ভালো, আর সত্যি কথাগুলো যখন বলতে আসি তখনই আমি নাকি হয়ে গেলাম তিতো করলা।